আমলিগ সরকার থাকতে চাঁদাবাজি হয়েছে, এখন কেন চাঁদাবাজি চলে? ৭৩ কোটি টাকা কোনো টাকাই না, এরকম সদরঘাটা গলি থেকে বেশি টাকা ওঠে। এখানে 280, গাবতলী 450। রাজনৈতিক ছত্রছায়ায় সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে পরিবহন সংগঠনের নেতারা, টাকা তোলে বেতনভুক্ত কর্মচারীরাই। পুলিশের কন্ট্রোল রুমে জানান কিংবা বিআরটি এর কন্ট্রোল রুমে আছে, যে কোনো জায়গায় জানান এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। 2021 সালে 7 বছরের শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড। মিরপুরের নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 2 জন। আদালতে নিলে আওয়ামী লীগ করেন না বলে দাবি নেতাদের, জানালো রাষ্ট্রপক্ষ। নতুন মামলায় আনিসুল সাদেক সহ 5 জন রিমান্ডে। ইসরায়েলি বর্বরতায় গাজা জুড়ে মৃত্যুর মিছিল, হামলা কেবল শুরু, হুমকি নেতানিয়াহুর। তেল আবিবে আগ্রাসন বিরোধী অভিযোগ, বিক্ষোভ। এবং এশিয়ান কাপ বাছাই পর্বের আগে সংবাদ সম্মেলনে আলোচনায় ফাহমিদুল, এখনই দলে না রাখার পক্ষে কোচ ও অধিনায়ক, খেলতে মুখিয়ে হামজা। It's so nice for them to be able to see that side of Bangladesh and how emotional we are as a nation. But they've been nothing but positive. So very positive message sent from Basel. স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তাসওয়ার নাফি। সুসজ্জিত অফিস কিংবা বাসায় বসেই পরিবহন খাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, আর রাস্তায় চাঁদার টাকা তুলছে বেতনভুক্ত কর্মচারীরা। রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজিকে রীতিমতো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতারা। তবে লাভের টাকা যায় সবার পকেটে, তাই হয়তো দেখে শুনে অভিযোগের অপেক্ষায় কর্তৃপক্ষ। সালেহ ইবনে জসিমের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদন। চাঁদার টাকার জন্য এই লোকটির অপেক্ষা। এটা হলো আমাদের রোডের ভাইয়া জিপি। জিপি বলতে কি, এটা তো চাঁদা? হ্যাঁ, এটাই জিপি, এটাই চাঁদা। দায়িত্ব সাভার পরিবহনের প্রতিটি গাড়ি সদরঘাট প্রদক্ষিণ করলেই নিতে হবে 280 টাকা। ভুল হলে বেতনের টাকায় গুনতে হবে জরিমানা। কে দিয়েছে তাকে? পরিবহন থেকে চাঁদা তোলার দায়িত্ব। টাকা যায় কোথায়? এটা সড়কে, ঢাকা সড়কে। মানে এটা কি গাড়ি চালালে চাঁদা দিতে হয়? সড়কে যে একটা খরচ আছে, সে খরচটা আমাদের দিতে হয়। ভাই আমার না তো, আমি তো কাজ করি, আমি তো জব করতেছি, যেমন আপনি একটা জব করতেছেন। কয় টাকা তুললো? এখানে 280, গাবতলী 450। গাবতলী 450, আর এখানে হলো 280। হ্যাঁ, এটা তো টাকাই না। হ্যাঁ, এগুলো তো টাকাই না, ৭৩ কোটি টাকা কোনো টাকাই না। এরকম সদরঘাটা গলি থেকে বেশি টাকা ওঠে। টাকা না দিলে ঘোরে না গাড়ির চাকা। মামলা হামলা তো আছেই, জানালেন পরিবহন চালকরাই। 5 আগস্টের পর বিএনপির রাজনীতির সাথে যুক্তরাই নাকি দখল করে নিয়েছেন সদরঘাট বাস টার্মিনাল। পালিয়েছে আওয়ামী লীগের সাথে যুক্তরা। আমলিগ সরকার থাকতে চাঁদাবাজি হয়েছে, এখন কেন চাঁদাবাজি চলে? সংস্কারের কথা বলে যে সংস্কার দেশে চালাইতেছে, এটা আসলে বাস্তবায়নে উল্টাটা। প্রতিদিন 150টি থেকে 170টি সাভার পরিবহনের গাড়ি থেকে 280 টাকা করে তোলেন এই ব্যক্তি। অঙ্কের হিসেবে 42,000 টাকা আয় দিনে। মাসের হিসেবে 12,60,000 টাকা আয় এখান থেকে। বছরের হিসেবে আয় 1,53,00,000 টাকা। আজমেরি ভিক্টর সহ মোট 6টি গাড়ির রুট পারমিট রয়েছে সদরঘাটে। তাহলে 9,19,00,000 টাকা শুধু আয় হয় সদরঘাটের পরিবহন সেক্টর থেকে। টিআইবির হিসেব, দেশের যাত্রী পরিবহন সেক্টর থেকে প্রতি বছর 1,000 কোটি টাকার বেশি চাঁদা ওঠে। 700 টাকা আমাদের জিবি চাঁদা আছে। চাঁদা নেওয়ার পর কি দেয়?
আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর পরিবহন সেক্টরের চাঁদার একটি বড় অংশ যেত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির হাতে। এখনও সড়কের টাকা যায় একই জায়গায়, শুধু পরিবর্তন এসেছে মানুষের। ক্ষমতার পালা বদলে সড়ক পরিবহনের দায়িত্বে বিএনপি ঘরানার রাজনীতিবিদরা। যদি সব টাকা এখানেই পাঠায় দেয় তাহলে কোম্পানিটা চলে কেমনে? তার অফিস, তার স্টাফ, তার প্রশাসনিক খরচ, তার গাড়ি থানায় গেলে থানা থেকে বাই করা। জুলাই বিপ্লবের পর আমরা ইতে আসছি, আমরা সড়ক পরিবহনের দায়িত্ব নিছি। আমরা এসেই কিন্তু প্রথম পুরা ঢাকা শহরের যত টার্মিনাল ছিল, যত এন্ড ছিল, আমরা সমস্ত জায়গায় আপনার চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। সড়ক পরিবহনের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম বলেন, চাঁদার পরিমাণ আগের থেকে কমেছে। চাঁদাবাজরা প্রকৃতপক্ষে কোনো সংগঠন না, কোনো দলের লোক না, কিন্তু সময়ের সুবিধায় তারা এই জিনিসটা ব্যবহার করে, কেউ সংগঠন, কেউ দলীয় পরিচয়। আমরা পরিষ্কারভাবে বলছি, এই চাঁদাবাজের বিরুদ্ধে আমরা আছি। চাঁদাবাজির অভিযোগ পেলে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন খালেদা জিয়ার উপদেষ্টা ও শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। পথে কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না, এটা সংশ্লিষ্ট সকলকে বেসরকারি মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া আছে। সকলের যোগসাজশী চাঁদাবাজিটা হচ্ছে। আমি সেই সকলের যোগসাজশের মধ্যেই বলতেছি, আপনি যদি স্পেসিফিক কোনো জিনিস আমাকে নোটিশে নিয়ে আসেন, সব যোগসাজশ ভেঙে দেওয়া হবে। সড়কের চাঁদার একটি অংশ যায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, এমন অভিযোগ থেকে 5 আগস্টের পরও বের হতে পারেনি পুলিশ। যেখানে আমরা চাঁদাবাজ পাচ্ছি সেখানে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। আর যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, সেটা তো আমরা আরও কঠিনভাবে ব্যবস্থা গ্রহণ করব। চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান যোগাযোগ উপদেষ্টা। এখানে চাঁদাবাজি হচ্ছে, আপনারা জানান, তথ্যটা জানান, পুলিশের কন্ট্রোল রুমে জানান, কিংবা বিআরটি এর কন্ট্রোল রুমে আছে, যে কোনো জায়গায় জানান, এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সম্মিলিত উদ্যোগ না থাকলে পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য পরিবহন সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত 10 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে চান্দিনা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, দীর্ঘ এই যানজটের কারণ কি জানাবেন? এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? নাপি, যানজটের মূল কারণ হিসেবে আসলে আমরা যেটা সচক্ষে দেখেছি সেটি হচ্ছে যে মহাসড়কে যত্রতত্রভাবে পার্কিং, একই সঙ্গে যে যারা পার্কিং করে বা সড়কের মাঝখানে যাত্রী ওঠানামা করানো হয়, যার কারণে মূলত যানজট তৈরি হয়েছে। তবে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে খুব দ্রুতই পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করবেন, এমনটাই জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আসলে পুলিশের তেমন তৎপরতা আমরা দেখিনি। এই যানজটটা তৈরি হয়েছে কুমিল্লার চান্দিনা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া অতিক্রম করে ইলিয়টগঞ্জ এখন প্রায় 6 থেকে 7 কিলোমিটার অতিক্রম করেছে যানজট। এই দীর্ঘ যানজটে আসলে আমরা দেখেছি যে যারা যাত্রীবাহী রয়েছেন, যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলোতে যে যাত্রী রয়েছে বিভিন্ন বয়সে, তারা কিন্তু চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন। একই সঙ্গে যে মালবাহী পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সেগুলো চালক এবং শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু খুব ভোগান্তিত রয়েছেন। এই চৈত্রে ঠিক যে তাপমাত্রা পড়ছে, এই তাপদাহের মধ্যে কিন্তু আসলে এই যানজট আসলে মানুষকে আরও ভোগান্তিতে ফেলছে। তবে আমরা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে তিনি খুব দ্রুতই আসলে ট্রাফিকের জন্য আসলে পুলিশ পাঠাচ্ছেন, যাতে করে দ্রুতই এই যানজট নিরসন করা যায়। আমরা দেখেছি যে শুধু এই যে যানজটের যে মূল কারণটি আমরা বলেছিলাম যে যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে সড়কের পাশে বিভিন্ন মিনি বাস এবং যেগুলো দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে এবং যে সকল সংযোগ সড়কগুলো রয়েছে সেগুলোতে যাত্রী ওঠানামা করাচ্ছেন। একই সঙ্গে যে সকল বাজারগুলো রয়েছে সেগুলোতে আসলে যারা পথচারী রয়েছেন তারা দল বেঁধে পারাপার হওয়ার কারণে মূলত অনেক জায়গায় কিন্তু আসলে এই যানজট তৈরি হচ্ছে। ওই কারণে খণ্ড খণ্ড যানজট। আসলে আমরা যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এটি হচ্ছে দেশের লাইফলাইন, অর্থনীতির লাইফলাইন। এখানে কিন্তু প্রতি ঘন্টায় কয়েকশো গাড়ি আসলে যাতায়াত করে থাকে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা। এখন যে যানজটটি তৈরি হয়েছে চান্দিনা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত, সেটি হচ্ছে বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে মুখী এই সড়কে। তবে খণ্ড খণ্ড যানজট রয়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পথেও। তবে যানজট নিরসনে প্রশাসন কাজ করবেন এবং তারা দ্রুতই যানজট নিরসনে কাজ করবেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো নাফিয়ে ছিল কুমিল্লা থেকে।
মহাসড়কে যানজটের খবর জানাতে কুমিল্লার চান্দিনী থেকে যুক্ত ছিলেন মাসুদ আলম। 3 দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তারের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। দুপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেয় শ্রমিক ইউনিয়নের নেতারা। এর আগে সকাল থেকে কর্মবিরতির কারণে বগুড়া থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গণপরিবহন। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার সন্ধ্যায় 2 শ্রমিক নেতার উপর হামলার ঘটনায় কর্মবিরতি শুরু করে পরিবহন শ্রমিকরা। নগরীর স্টেশন রোডে নারিকেল আনলোড করার জন্য গাড়ি পার্কিং করতে গেলে বিবাদে জড়ায় সিএনজি অটোরিকশা চালক ও আড়তদাররা। এ সময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও কার্যনির্বাহী সদস্য হযরত আলী সমস্যা সমাধানের চেষ্টা করেন। এক পর্যায়ে নারিকেলের আড়তদারদের একটি পক্ষ তাদের উপর হামলা করে। হযরত আলীকে ব্যাপক মারধর করলেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় আনোয়ার হোসেন রানাকে। তারা দুজনেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রমজানে যাতে সাধারণ মানুষ সাফারার না হয় সেই দিক বিবেচনা করে আমরা 3 দিনের জন্য স্থগিত ঘোষণা করেছি। 3 দিনের মধ্যে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ব্যবস্থা গ্রহণ করলে আমরা এই ধর্মঘট স্থায়ীভাবে উইথড্র করব। তারা যদি আসামিদেরকে গ্রেপ্তার না করতে পারে তাহলে পরবর্তীতে 3 দিন পর আমরা কর্মসূচি ঘোষণা করব। একদিনে ঢাকা জেলায় 3টি ধর্ষণের ঘটনায় আবারও চাঞ্চল্য তৈরি হয়েছে। এর মধ্যে রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণে অভিযুক্ত এক কিশোরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পুলিশের 7 জন আহত হয়েছেন। আর মিরপুরে এক নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ঢাকার নবাবগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবেদনে বিস্তারিত। ঘটনাটি রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়ায় 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযুক্ত এক কিশোরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত হয় আরও 7 পুলিশ সদস্য। গেল 24 ঘন্টায় ঢাকা জেলায় 3টি ধর্ষণের ঘটনা জানা গেছে, যার মধ্যে 2 জনই শিশু আর একটি ঘটনায় রাজধানীর মিরপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন এক সাংবাদিক। ভুক্তভোগীদের দাবি, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র নিয়ে সংবাদ সংগ্রহের সময় সোমবার রাত 11টার দিকে মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্রই তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এর সদস্যরা। এক পর্যায়ে পল্লবী থানার বালুঘাট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। শিশুটির স্বজনের দাবি, মঙ্গলবার ইফতারের আগে শিশুটি বাড়ির উঠানে খেলার সময় তাকে ডেকে নিয়ে যায়। পরে ধর্ষণ করে 45 বছর বয়সী ওই ব্যক্তি। এর আগে আরো 2-3টা করছে, তাদেরকে এরকম ভাবে দমন করছে। এখন আমাদের এইভাবেই দমন করতে চাইছে। আমাদের হাসপাতালে যেতে দিব না, পুলিশের কাছে যেতে দিব না, ডাক্তার ট্রিটমেন্ট দিতে দিব না। এটা এখান থেকেই মাটি দিয়ে দিতে গেছে। যদি এর কোনো বাড়াবাড়ি করে, আমার বোন একা থাকে, আমার হাজবেন্ড থাকে বিদেশ, আমার বোনেরও করবে, আমার ভাগ্নিরও সহকারে হ্যারাসমেন্ট করবে, এটা বুঝছেন। পুলিশ ওই ব্যক্তিকে আটক করলেও ভুক্তভোগী পরিবারের দাবি, নানাভাবে তাদের চাপ ও হুমকি দিচ্ছেন তার পরিবারের সদস্যরা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। ধর্ষণের শিকার নারীদের চিকিৎসা দেয়া হয় সব ধরনের গোপনীয়তা রক্ষা করে। ধর্ষককে বিচারের আওতায় আনতে আলামত ও তথ্য সংগ্রহ করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। তবে ধর্ষণের শিকার নারীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখাকে জরুরি মনে করেন চিকিৎসকরা। ধর্ষণের বিচার দ্রুত করতে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাহিদ হাসানের প্রতিবেদন। ভেতরে প্রবেশাধিকার নিষেধ, বন্ধ দরজার ওপারে যারা, তারা দেখে ফেলছে এ সমাজের সবচেয়ে কদর্য দিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। গোপনীয়তার সঙ্গে চিকিৎসা পান ভুক্তভোগীরা। অনুমতি সাপেক্ষে সুযোগ হয় ওসিসি সেন্টারে প্রাথমিক তথ্য জানার। ওসিসিতে সোমবার পর্যন্ত ভর্তি আছেন 8 জন। তারা সবাই ধর্ষণের শিকার হয়েছেন। 8 জনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন। ওই নারী একজন নিকটাত্মীয় দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন।
এছাড়া বেশিরভাগই শিশু। গেল 1 বছরে প্রায় 1000-এর বেশি ধর্ষণের শিকার ভুক্তভোগী এসেছে ঢাকা মেডিকেলের ওসিসিতে। ওসিসির তথ্য বলছে, নিম্ন আয়ের নারীরা কর্মস্থলে বেশি ধর্ষণের শিকার হচ্ছেন, অনেকে আবার মামলাও করেন না। বাবা দ্বারা ধর্ষণ হওয়ার ঘটনার অভিজ্ঞতাও রয়েছে চিকিৎসকদের। প্রশ্ন ছিল, চিকিৎসার বাইরে ধর্ষণের মামলার ক্ষেত্রে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ভূমিকা কি? কর্তব্যরত চিকিৎসক জানালেন, ধর্ষণের সব রকম আলামত পুলিশ ও আদালতকে দেয়া হয়, ঘটনা লিপিবদ্ধ করা হয়, যার একটি নিজস্ব নম্বরও থাকে। এখানকার চিকিৎসকদের সাক্ষ্য মামলার ক্ষেত্রে জরুরি প্রমাণ। আমরা এটা খুবই কনফিডেন্সিয়াল মেনটেন করে করি। এখানে আমি ওসিসির কোঅর্ডিনেটর থাকি, আমাদের মেডিকেল অফিসার থাকে, ফরেন্সিকের ডাক্তার থাকেন, সেই সাথে আমাদের নার্স, সিনিয়র স্টাফ নার্স এবং সেই সাথে পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, আমাদের প্রত্যেকের উপস্থিতিতে এই এক্সামিনেশনটা করা হয়। বাচ্চা মেয়েগুলাকে আমাদের এক্সামিনেশন করতে বা ওদেরকে দেখতে আমাদের কিছুটা কষ্ট হয়, কারণ বাচ্চারা অনেক সময় আমাদেরকে কোঅপারেট করতে চায় না। ইদানিং আমরা যেটা পাচ্ছি যে রেপিস্ট যে যেটা হচ্ছে ধর্ষণ যে করছে তার বয়স কমে আসছে, যেমন 16 বছরের বাচ্চা, 14 বছরের ছেলে বাচ্চা, 18 বছরের ছেলে বাচ্চা, যেটা আগে হয়তো ছিল না, 12 বছরের ছেলে 2 বছরের মেয়েকে, এই ধরনের কেস এখন বাড়ছে। ধর্ষণের ন্যায় বিচার নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে ফরেনসিক রিপোর্ট। 1000-এর বেশি ধর্ষণের ঘটনা ফরেনসিক করার অভিজ্ঞতা রয়েছে এমন এক নারী চিকিৎসক জানান, ধর্ষণের শিকার নারী ও শিশুরা শারীরিকভাবে ভেঙে পড়েন, আতঙ্কে ভোগেন। বিচারের জন্য মানসিক স্বাস্থ্য ঠিক রাখা বড় চ্যালেঞ্জ। সব জেলা বা বিভাগ বা সব জায়গায় আমাদের আসলে ফরেনসিক স্পেশালাইজড সার্ভিসটা নাই, আর একটু বিভাগীয় শহরে পাঠানো হয়, সেক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা হয়ে যেতে পারে। যে কোনো ধরনের যৌন নিপীড়ন যে কোনো একটা নারীর জন্য পরবর্তীতে খুব মারাত্মক হিসেবে দেখা দিতে পারে। তার মধ্যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে, অ্যাংজাইটি সিমটম আসতে পারে, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার পরবর্তীতে হতে পারে। ওই ভিকটিমকে যদি ব্লেম করা হয় বা তাকে এটা নিয়ে তাকে দোষারোপ করা হয়, দেখা যায় তার মধ্যে আত্মবিশ্বাস কমে যায়, সে কিন্তু একদম সমাজে থেকে একদম আইসোলেটেড হয়ে যেতে পারে। চিকিৎসকরা জানালেন, শিশুরা নিকট আত্মীয় বা পরিবারের কোনো সদস্য দ্বারা বেশি যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হচ্ছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। এদিকে রাজধানীর বনশ্রী এলাকায় 7 বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। দুপুরে এই রায় ঘোষণা করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হ্যাপি। মামলার এজাহার থেকে জানা যায়, 2021 সালে বাসা বাড়ি নিরাপত্তা কর্মীর বাসার গৃহশিক্ষক জাহিদুল ইসলাম আরবি পড়াতে গিয়ে বাথরুমের দরজা আটকে ধর্ষণ করেন 7 বছরের শিশুকন্যাকে। পরে এই ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। তবে মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ জানিয়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। 7 বছরের একটা শিশু বাচ্চা, তাকে সে আরবি প্রাইভেট পড়াইতো। আরবি প্রাইভেট পড়াইতে আইসা ঘটনার দিন সে ঘটনাস্থলে ভিকটিমের বাবা মা না থাকায় ওই সুযোগে সে দর্শন করে এবং দর্শন পরবর্তীতে এটা মামলা হয়। আমাদের আদালত থেকে একটা জঘন্যতম অপরাধের, যেখানে শিশু 7 বছরের একটা ভিকটিমকে দর্শন করা হয়েছে, এটার ন্যায় বিচার ভিকটিম পরিবার সহ সারা দেশবাসী আজকে ন্যায় বিচার পেয়েছে। জুলাই অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর যাত্রাবাড়ি আদাবর থানার আলাদা হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খান, হাসানুল হক ইনু, দীপু মনি, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে এলেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত নন বলে দাবি করেন আসামিরা। আরও জানাবেন রাব্বি হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 19 ও 20 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুজন ও মিরাজুল নামের 2 ব্যক্তি। এ ঘটনায় দায়ের করা মোহাম্মদপুর থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিন আদালতে পুরোটা সময় আনিসুল হক নিশ্চুপ থাকলেও সাদেক খান বলেন, সে সময় তিনি মোহাম্মদপুর ছিলেন না। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত ওবায়দুল ইসলাম হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনির 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সাদেক খানের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আনিসুল হকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড এবং অন্যান্য যারা আছে দীপু মনি এবং ইনু মেনন, তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে
বিজ্ঞ আদালত তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। তারপর তাদের আইনজীবীরা ছিল, তারাও রিমান্ডের বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আওয়ামী লীগের নেতাদের আদালতে নেওয়া হলেই তারা দাবি করেন বহু আগেই রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন তারা। আন্দোলন দমনে তাদের কোনো ভূমিকা ছিল না। কামাল আহমেদ মজুমদার বলছে যে আমি আর আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগ করি না, জীবনও কোনদিন আওয়ামী লীগ করবো না। আর সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম। এইসব কথা বলে পার পাওয়া যাবে না। একই আদালতে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর ও আদাবর থানার পৃথক 19টি মামলায় সাবেক এই মন্ত্রী আমলাদের গ্রেপ্তার দেখানো হয়। রাব্বি হোসেন, এখন, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করেছে। বিচারপতি একে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর আগে 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেন। রায়ে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত ও আরও প্রায় 300 জন আহত হন। অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 17 বছরের সাজা অবৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে লাইসেন্সবিহীন রিভলভার পাওয়ার দাবি করা হয়। গ্রেপ্তারের 7 দিন পর গুলশান থানায় অস্ত্র মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় 2007 সালের 30 অক্টোবর বাবরকে 17 বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি বিশেষ আদালত। বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথ বাহিনী গ্রেপ্তারের 7 দিন পর উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, একটি লাল কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়, কিন্তু জব্দ তালিকায় সেই ব্যাগ ছিল না। এবার ঈদ কেনাকাটার খবর জানাবো। সেই খবর জানাতে রাজধানীর খিলগাঁও এলাকায় কান্ট্রি বয়ের শোরুম থেকে যুক্ত হয়েছেন দেলোয়ার দোলন। দোলন, কেনাকাটা কতটা জমেছে এবং দরদাম নিয়ে ক্রেতারা কি বলছেন, একই সঙ্গে বিক্রির লক্ষ্যমাত্রা কি এবার পূরণ হবে কিনা, বিক্রেতারা কি বলছেন? আপনি যেমনটা বলছিলেন, ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের সমাগম বাড়ছে এই ধরনের আউটলেটগুলোতে। বিশেষ করে একই ছাদের নিচে সব ধরনের ক্রেতাদের পছন্দ অনুসারে সবকিছু পাওয়া যায় এমন আউটলেটগুলোতে আমরা ঘুরেছি সকাল থেকে। তো আমরা দেখেছি যে ক্রেতাদের সমাগম বাড়ছে, তবে বেলা যত বাড়ছে, বিশেষ করে ইফতারের ঠিক আগ মুহূর্তে ক্রেতাদের সমাগম সবচেয়ে বেশি বাড়ে বলছেন সংশ্লিষ্টরা। আর একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে ঈদ কেনাকাটায় বরাবরই ব্র্যান্ডেড দোকানগুলোতে মূলত ভিড় করছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন যে গত বছরের তুলনায় বছরের ক্রেতাদের যে সমাগম তারা যেমনটা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে কিছুটা কম, তবে আগামী যেহেতু আরও কিছু দিন রয়েছে সেই দিনগুলোতে আরও বাড়বে এমনটাই তাদের প্রত্যাশা। এছাড়া তারা বলছিলেন যে অন্যদিকে ক্রেতারা আমাদেরকে বলছেন যে ব্র্যান্ডের পছন্দ তাদের এই কারণেই, কেননা এখানে দেখে নেওয়ার পাশাপাশি পণ্য পরিবর্তন করার যেমনি সুযোগ রয়েছে, একই সঙ্গে মানের দিকটি বরাবরই ঠিক থাকছে, যে কারণে তারা বারংবারে ব্র্যান্ডের দোকানগুলোর দিকে ঝুঁকছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন যে বাহিরের যে সকল পণ্যগুলো পাওয়া যায় সেখানে কেনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়, ভালো না হলে পরিবর্তন করারও অনেক সময় সুযোগ থাকে না, যার কারণে। এছাড়া আমরা এখানে এসে দেখেছি যে বিশেষ করে ব্র্যান্ডের দোকানগুলোতে আমরা দেখেছি যে অফারের ছড়াছড়ি, অনেক ক্ষেত্রে ক্রেতাদের নির্দিষ্ট পণ্যর তারা যখন পরিশোধ করছেন তখন সেখানে অনেক ক্ষেত্রে ছাড় পাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে ঈদ যত ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের সমাগম বাড়ছে। তারা আর প্রত্যাশা করছেন যে আগামী দিনগুলোতে, অর্থাৎ আরও যে কিছুদিন রয়েছে সেই দিনগুলোতে ক্রেতাদের সমাগম বাড়বে, তাদের প্রত্যাশা অনুসারে বিক্রি বাড়বে। আর অন্যদিকে ক্রেতারা দাম নিয়ে যেমনটা বলছিলেন, দামের মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন যে গত বছরের চেয়ে এবছর দামের ক্ষেত্রে কিছুটা তারতম্য রয়েছে। আর অন্যদিকে
এইসব অনেক ক্ষেত্রে ব্র্যান্ডেড দোকান যারা বলছেন তারা বলছেন ডলারের উপর নির্ভর করে তাদের পণ্যের দাম ওঠানামা করে, যে কারণে অনেক ক্ষেত্রেই দাম বাড়ে তারা বলছেন। আর অন্যদিকে যেই সময়টি রয়েছে অর্থাৎ আগামী যে ঈদকে ঘিরে যে অল্প কিছু দিন রয়েছে সেই দিনগুলোতে আরও বেশি জমে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। এই ছিল আমার কাছে থাকা ঈদ কেনাকাটার সবশেষ। ছাত্রদলের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে ছাত্রদলের বিরুদ্ধে হলে সিট বাণিজ্যের অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, গেস্টরুম কালচার চালু রেখে ছাত্রলীগের পথেই হাঁটছে ছাত্রদল। ছাত্রদলের হামলার নিন্দা জানিয়ে অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে হল থেকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি জানিয়েছে বৈষম্য বিরোধীরা। চার দিনের ফ্রি টাইমের পর বন্দরে পণ্য ফেলে রাখলে 4 গুণ বেশি মাশুল নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এতে শিল্পের কাঁচামাল খালাসে খরচ কয়েক গুণ বেড়েছে জানিয়ে সম্প্রতি চেয়ারম্যানের কাছে মাশুল প্রত্যাহারের চিঠি দেয় সংগঠনটি। যদিও জনস্বার্থে ও বাজারে নিত্যপণ্যের সাপ্লাই চেইন ঠিক রাখতে এখনই তা প্রত্যাহার করতে চায় না বন্দর চেয়ারম্যানের দাবি, এই নির্দেশনার পর অসাধু ব্যবসায়ীরা আর বন্দরকে গোদাম হিসেবে ব্যবহার করতে পারবে না। বিস্তারিত প্রতিবেদনে। আমদানি পণ্য জাহাজ থেকে খালাস করে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে রাখলে 4 দিন পর্যন্ত কোনো ভাড়া দিতে হয় না। তবে পঞ্চম দিন থেকে প্রতি কন্টেইনারে $6 করে ভাড়া বা স্টোর রেন্ট দিতে হয়। 7 দিন পর যা বেড়ে দাঁড়ায় $12। তবে বন্দরে কন্টেইনার জট বাড়লেই জট কমাতে 4 দিন ফ্রি টাইমের পর কখনো কখনো 4 গুণ বেশি মাশুল আরোপ করে বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রতি কন্টেইনারে ভাড়া দিতে হয় $24 করে। তবে এবার রোজার আগেই বন্দরে কন্টেইনার জট তৈরি হওয়ায় কঠোর অবস্থানে বন্দর। এক্ষেত্রে অসাধু আমদানিকারকরা যেন পণ্যের দাম বাড়াতে বন্দরকে গুদাম হিসেবে ব্যবহার করতে না পারে, এজন্য গত 20 ফেব্রুয়ারি এক পরিপত্রে আমদানিকারকদের দ্রুত পণ্য ডেলিভারি নেয়ার আহ্বান জানানো হয়। পরিস্থিতির উন্নতি না হলে আইন অনুযায়ী 4 দিন পর বর্তমান ভাড়ার চেয়ে 4 গুণ বেশি মাশুল নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। এই নির্দেশনা গেল 10 মার্চ থেকে কার্যকর করেছে চট্টগ্রাম বন্দর। যদিও এই নির্দেশনাকে অযৌক্তিক বলে দাবি করছেন ব্যবসায়ীরা, বলছেন এর দায় শুধু আমদানিকারকের নয়। যথাসময়ে ব্যাংক ডকুমেন্ট না পাওয়া, কাস্টমসের প্রক্রিয়াগত জটিলতা সহ নানা কারণে পণ্য খালাসে দেরি হয়। এক্ষেত্রে বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে 4 গুণ মাশুল আরোপের ফলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় তারা। ইম্পোর্টার যে মাল ইম্পোর্ট করে সেই মালটা সে কিন্তু সঠিক সময় ডেলিভারি নেওয়ার জন্য তার প্রয়োজনীয় কাস্টমের বিভিন্ন জটিলতাগুলো শেষ করে আসতে হয়। অনেক সময় অনেক পেপার প্রয়োজন হয়, শিপিং লাইন্স, এটা অনেক কিছু ইনঅর্ডার করে ডেলিভারি পয়েন্টে আসতে হয়। এইসব কারণে ডিলে হয়। আর যদি ডিলে হয়, নির্দিষ্ট সময়ের বাইরে ডিলে হলে অটোমেটিক্যালি একটা ওয়ারফেন বলে একটা শব্দ আছে যে পেমেন্ট করতে হয়। তো পেমেন্ট আমরা করছি। যদিও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বলছেন, জনস্বার্থে বাজারে পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখতে এই অতিরিক্ত মাশুল আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে ফ্রি টাইমের মধ্যেই আমদানিকারকদের পণ্য ডেলিভারি নেয়ার আহ্বান জানিয়ে বন্দর ও কাস্টমস থেকে সব ধরনের সহযোগিতার কথা জানালেন তিনি। অনেক কার্গো আছে যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ডে টু ডে বাজারে এটা প্রয়োজন আছে এবং এটা সাপ্লাই চেইনটা সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। পঞ্চম দিন থেকে হলো আপনার এই স্টোর রেন্টটা আরোপ হয়। তো আমি যখন কাস্টমসের সাথে কথা বলেছি, ওনারা বলেছে এটা 3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যায়। কাজে যদি কেউ 4 দিনের মধ্যে নিয়ে যায় তার তো কোনো টাকাই পে করা লাগবে না। যে নিয়ে যাবে তার জন্য সুবিধা, বাজারেও মানুষের এটা ভোক্তাদের জন্য এটা একটা সুবিধা এবং আমাদের জন্য একটা সুবিধা। বর্তমানে 54,000 টিউএস ধারণ ক্ষমতার বিপরীতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আছে প্রায় 29,000 টিউএস। 20 ফেব্রুয়ারি পরিপত্র জারির আগে কন্টেইনার ছিল প্রায় 40,000 টিউএস। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য মজুত ঠেকাতে যৌথ অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি রমজান ঘিরে বিপুল পরিমাণ ভোজ্য তেল ও নিত্যপণ্য আমদানি করেন সারা দেশের ব্যবসায়ীরা। অভিযোগ ওঠে, এসব পণ্য বাজারে সরবরাহ না করে সাগরে লাইটার জাহাজে ভাসমান গুদাম বানিয়ে মজুত করে রেখেছেন কোনো ব্যবসায়ী। এতে দেখা দিয়েছে লাইটার জাহাজ সংকট। অভিযানে নানা অভিযোগে জরিমানা করা হয় বেশ কয়েকটি লাইটার জাহাজকে। হোসেন জিয়াদের প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৃথিবীর নানা প্রান্ত থেকে ভোগ্যপণ্য নিয়ে আসে দেশি বিদেশি জাহাজ। বছরে প্রায় 9 থেকে 12 কোটি টন পণ্য খালাস হয় বহির্নোঙরে। পরে ছোট ছোট লাইটার জাহাজে এসব পণ্য চলে যায় সারা দেশে। প্রায় 1800 লাইটার জাহাজ নিয়োজিত এ কাজে। এবারের রমজানে গত বছরের চেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে। এসব পণ্য বাজারে একসাথে ঢুকলে দাম কমে যাবে এমন আশঙ্কায় লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রেখেছেন কোনো ব্যবসায়ী। এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে অভিযানে নামে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের 3টি জাহাজ। এ সময় 8 থেকে 10টি জাহাজের পণ্য ও কাগজপত্র খতিয়ে দেখা হয়। কর্মকর্তারা জানান, লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য মজুত করলে একদিকে যেমন বাজারে সরবরাহে ঘাটতি পড়ে, অন্যদিকে লাইটার জাহাজেরও সংকট তৈরি হয়। ফলে পণ্যবাহী বড় জাহাজগুলো লাইটার জাহাজ পায় না পণ্য খালাসের জন্য। তাই কর্তৃপক্ষ পণ্য বোঝাইয়ের 72 ঘন্টার মধ্যে বন্দরসীমা ত্যাগের নির্দেশ দিয়েছে লাইটার জাহাজগুলোকে। তারপরেও কোনো অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই অভিযান বলছেন কর্মকর্তারা। আমার এখানে খালি ট্যাঙ্ক পেয়েছেন, আমার ওই পারিশ্রমিক উইসারটা দেখেছেন 6 তারিখে মেয়াদ শেষ হচ্ছে। আমি বলছি ম্যাম এটা আমি পাঠিয়ে দিচ্ছি। 72 ঘন্টার বেশি স্টে করতেছে তাদের বিরুদ্ধেই মূলত আমরা এই অভিযানগুলো পরিচালনা করতেছি। অধিকাংশ লাইটারই আমরা দেখেছি যে এখানে কোনো লোড লাইটার নাই, এবং একটা যে লাইটার ছিল তারা কিন্তু আজকেই লোড করেছে এবং তারা আজকেই এটা নিয়ে চলে যাবে। দেখা যাচ্ছে যে এখানে অনেক লাইটার কোস্টারের কাগজপত্র আপ টু ডেট থাকে না। তো আমরা আজকে এরকম 2টা অ্যানোমালিস পেয়েছি। আমাদের বন্দরের ম্যাজিস্ট্রেট মহোদয় ওই জিনিসটা চেক করেছেন। বাজারে সয়াবিনের সংকট থাকায় বেশ কয়েকটি তেলবাহী জাহাজ পরিদর্শন করেন অভিযানকারী কর্মকর্তারা। এছাড়া তদারকি করেন জাহাজের লাইসেন্স, ফিটনেস, অগ্নি নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়। অভিযানে অবৈধভাবে পণ্য মজুতের পরিমাণ কমেছে বলে দাবি তাদের। লাইটার ভেসেলগুলোকে স্টোর হিসেবে ইউজ করে সয়াবিন তেল মজুত করে বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর একটা প্রচেষ্টা করা হচ্ছে। মজুত করে রেখেছে সেরকম কোনো লাইটার ভেসেল কিন্তু আমরা পাইনি। তার মানে আমরা যে সার্কুলারটা দিয়েছিলাম এবং আমরা ক্রমাগত যে অভিযান চালাচ্ছি সেটার একটা খুব ভালো প্রভাব পড়েছে। রমজানের শুরু থেকে এখন পর্যন্ত কয়েক দফায় 1000-এরও বেশি জাহাজে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি জাহাজকে। হোসেন জিয়াদ, এখন চট্টগ্রাম। যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে নারী, শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। ভোর 6টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীনগরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গদখালী গ্রামের নাজমা খাতুন, বামন আলী গ্রামের রত্না খাতুন ও সৈয়দপাড়া গ্রামের মোহাম্মদ বাবলু। পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইঞ্জিন চালিত ভ্যানের 3 যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদ এগিয়ে আসায় পোশাকের সাথে প্রসাধনীর দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। কিছু প্রসাধনী সারা বছর ব্যবহার হলেও মূলত কালার কসমেটিক্সগুলো ঈদের পোশাকের সাথে মিল রেখেই কিনতে চান ক্রেতারা। এক্ষেত্রে দেশি কিংবা বিদেশি নয়, বরং পণ্যের গুণগত মানকেই গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। এবার দাম নিয়েও খুব একটা অভিযোগ নেই তাদের। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন। এরই মধ্যে পোশাক কেনা হয়ে গেছে অনেকের। এবার সেই পোশাকের সাথে মিল রেখে প্রসাধনী কেনার পালা। তাই তো সকাল থেকেই চট্টগ্রামের শপিং মলগুলোর প্রসাধনীর দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা। প্রসাধনীর জগতে হাজার রকমের পণ্য রয়েছে। এর মধ্যে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সহ নানান ধরনের সামগ্রী রয়েছে। অভিজাত শপিং মলগুলোতে বিদেশি প্রসাধনীর চাহিদা যেমন বেশি, তেমনি নিম্ন ও মধ্যবিত্তের মার্কেটে চাহিদা দেশি পণ্যের। প্রাইস নিয়ে হচ্ছে যে কোনো কমপ্লেইন নেই, কারণ প্রোডাক্ট মোটামুটি অনেক আগের তুলনায় অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছি। মূলত এই মুহূর্তে কাপড়ের সাথে মিল রেখে কালার ফাউন্ডেশন খুঁজছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন বিক্রি বেশ ভালো।
তবে আশা শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়ার। পারফিউম চলতেছে, আপনার টুকটাক নীল পালিশ, লিপস্টিক মেয়েরা কিনতেছে আর কি। লাস্টের দিকে তো অলওয়েজ সব কিছু চলবে বিশ্ব রমজানের পরে। দাম নিয়ে খুব একটা আপত্তি নেই ক্রেতাদের, বরং পণ্যের মানকে গুরুত্ব দিচ্ছেন তারা। চট্টগ্রামে অভিজাত শপিং মল আছে প্রায় 20টি, এর বাইরে মার্কেট আছে শতাধিক। সব মিলিয়ে প্রতি ঈদে কসমেটিক পণ্যের বেচাকেনা ছাড়িয়ে যায় শত কোটি টাকা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক। অবরুদ্ধ গাজা উপত্যকায় 15 মাসের সবচেয়ে রক্তক্ষয়ী দিনের পর এ হামলা কেবল শুরু বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বুধবার রাফা ও খান ইউনুসে হামলায় নিহত মা ও শিশুসহ কমপক্ষে 14 জন। বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠলেও ফিলিস্তিনিদের এই দুর্দশার জন্য হামাসের উপর দায় চাপিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। গাজায় নতুন করে সংঘাতের বিরোধিতায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি চলছে বিক্ষোভ। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। এই ছোটার যেন কোনো শেষ নেই। মাথার ওপর বোমার গর্জনই নিয়তি হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের। স্বজন হারানোর শোক বাদ দিয়ে উপত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধুই ছুটে চলেছেন লাখ লাখ মানুষ। بيتي مقصوف انا فيش اولاد صغار معنا احنا عشتنا ليش مشتته وكل الدول كويسه ليش অবিরাম বোমাবর্ষণে একদিনে 400-র বেশি মানুষের মৃত্যুতে হতবাক। কিন্তু 15 মাসের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী দিনের পরও স্থির হয়ে বসার উপায় নেই। ঘোড়ায় টানা ঠেলা, গাড়ি, ট্রাক কিছুই না পেলে পায়ে হেঁটেই খুঁজছেন আশ্রয়। কিন্তু নিরাপত্তা কোথায়? গাজার স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের নির্মূলের নামে 17 মাসে অর্ধ লাখ নিরস্ত্র মানুষকে হত্যা করেও নিরুত্তাপ ইসরায়েলি প্রধানমন্ত্রী জানালেন এ হামলা কেবল শুরু। ואכן חזרנו להילחם בעוצמה. יחד עם שר הביטחון קיבלתי את המלצת צה"ל והמלצת גורמי הביטחון. ফিলিস্তিনিদের এ দুর্দশার জন্য বরাবরের মতো হামাসকেই দায়ী করছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। The blame for the resumption of hostilities lies solely with Hamas. This brutal terrorist organization has steadfastly refused every proposal and deadline. এদিকে ইয়েমেনে ট্রাম্প প্রশাসনের হামলা, ওয়াশিংটনের রক্তচক্ষু সত্ত্বেও ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান সহ বিভিন্ন নৌযান লক্ষ্য করে 72 ঘণ্টার মধ্যে চতুর্থ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। অন্যদিকে অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ডে আন্তর্জাতিক আইন অমান্য করে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণের তোড়জোড় আরও বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নুসরাত কামাল, এখন, বিশ্ব। গাজায় 2 মাসের যুদ্ধবিরতির পর রাতারাতি এমন বর্বরতায় হতবাক খোদ ইসরায়েলের সাধারণ মানুষ। তেল আবিবের রাজপথে বিক্ষোভে নেমে তারা বলছেন দেশের গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে। হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, প্যারিস, এমনকি জর্ডানের আম্মানেও। গণহত্যায় পশ্চিমাদের সমর্থন আর আরব বিশ্বের নীরবতায় বাকরুদ্ধ তারা। বলছেন যুক্তরাষ্ট্রের সমর্থনই এমন বর্বরোচিত ও নির্মম হত্যাকাণ্ড চালানোর সাহস পেয়েছেন নেতানিয়াহু। ঈশিতা ব্রহ্মের প্রতিবেদন। পবিত্র রমজান মাসে নেতানিয়াহু বাহিনীর এমন নৃশংস বর্বরতা সহ্য করতে পারছেন না খোদ সাধারণ ইসরায়েলিরা। দীর্ঘদিন ধরেই তেল আবিব সহ বিভিন্ন প্রান্তে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত থাকলেও এবার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা শুরুর প্রতিবাদে রাজপথে নেমেছেন সাধারণ ইসরায়েলিরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিশাল র্যালি। বিক্ষোভকারীরা বলছেন দেশের গণতন্ত্রকে শেষ করে দিতে চাইছেন নেতানিয়াহু। Netanyahu and the government, no matter what they're trying to prolong their grasp of the reins over Israel now. Also, we are worried about what is going on here. Is our democracy going to be, I don't know what? শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে গাজা উপত্যকায় নেতানিয়াহুর এই গণহত্যায় রাস্তায় নেমেছেন খোদ নিউ ইয়র্কের বাসিন্দারাও। টাইমস স্কোয়ারে জড়ো হয়েছেন ইহুদি জনগোষ্ঠী সহ শত শত মানুষ। And we as Jewish people, we are here to counter the Zionist propaganda lies that this is a religious war. This is a war between Jews and Muslims. No, this is... It is Israel and the United States that have greenlit a return to genocidal airstrikes after more than 2 weeks of a full, total siege.
ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে রাস্তায় নেমেছে ফ্রান্সের সাধারণ মানুষও। বিক্ষোভ হয়েছে জর্ডানের আম্মানেও। তাদের দাবি, গাজায় যে গণহত্যা হচ্ছে এখানে পুরো বিশ্ব জড়িত, বিশেষ করে পশ্চিমা বিশ্ব। হামাস দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়নি দাবি করে মঙ্গলবার মধ্যরাত থেকে গাজায় পুরোদমে হামলা শুরু করে ইসরায়েল। অন্যদিকে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার জন্য হামাস পুরোপুরি দোষারোপ করছে ইসরায়েলকে। পুরো ঘটনায় রমজান মাসে আবারও একবার গণহত্যার শিকার উপত্যকাটির বাসিন্দারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে আলোচনায় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে ফাহমিদকে না রাখার কারণ আবারও ব্যাখ্যা করেছেন কোচ হাভিয়ার কাবরেরা। এদিকে হামজার সংযুক্তি দলের শক্তি দ্বিগুণ করবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আর ভারত ম্যাচের আগে কোনো ধরনের চাপে নয়, বরং লাল সবুজ জার্সি গায়ে চড়াতে মুখিয়ে আছেন হামজা চৌধুরী। He has been 1 week with us. He had had the chance to train with the national team for a week. We have been able to meet him and know him better. But the conclusion that I make, and it's my decision, is that he still needs more time. Because now the atmosphere is maybe 5 times bigger. ওই সময় তো আমার প্রথমে ম্যাচ ছিল নেপালের সাথে। I think there was full house in Nepal. So I think it's going to be full house in India as well. So I think Hamza will face this similar situations. Alhamdulillah, I'm not feeling that pressure. I'm feeling a lot of love right now. And for me, I'm just here to try and improve the team and help the team as much as I can. শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক ছত্রছায়ায় সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে পরিবহন সংগঠনের নেতারা, টাকা তোলে বেতনভুক্ত কর্মচারীরাই। 2021 সালে 7 বছরের শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড। মিরপুরে নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 2 জন। আদালতে নিলে আওয়ামী লীগ করেন না বলে দাবি নেতাদের, জানাল রাষ্ট্রপক্ষ। নতুন মামলায় আনিসুল সাদেক সহ 5 জন রিমান্ডে। ইসরায়েলি বর্বরতায় গাজা জুড়ে মৃত্যুর মিছিল। হামলা কেবল শুরু, হুমকি নেতানিয়াহুর। তেল আবিবে আগ্রাসন বিরোধী বিক্ষোভ। এবং এশিয়ান কাপ বাছাই পর্বের আগে সংবাদ সম্মেলনে আলোচনায় ফাহমিদুল, এখনই দলে না রাখার পক্ষে কোচ ও অধিনায়ক, খেলতে মুখিয়ে হামজা। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।